হাসিব না। আমি হাসতে চাই, কিন্তু হাসতে পারি না। আপনিও হাসতে চান, কিন্তু হাসতে পারছেন না। আসলে আমরা সবাই হাসতে চাই, কিন্তু হাসিটা বড় কঠিন কাজ। কেমন কঠিন তার একটা ছোট্ট নমুনা আমি আপনাদেরকে শোনাই। যেমন ধরুন, আপনি কোনো বিয়ের বাড়ির আসরে বসে আছেন, ক্যামেরাম্যান আপনার দিকে ক্যামেরা তাক করলো। আপনি তখন হয়তো আপনার পাশের লোকটির সঙ্গে বেশ হেসে হেসে কথা বলছিলেন। যেই ক্যামেরা দেখলেন অমনি গম্ভীর হয়ে তৈরি হয়ে বসলেন ছবি তোলার জন্য। ক্যামেরাম্যান একটু বিরক্ত হয়ে আপনাকে বলল, হাসুন না একটু প্লিজ। আপনি হাসলেন, ছবি উঠলো। কিন্তু যখন ছবির প্রিন্টটা আপনার সামনে নিয়ে আসা হলো, তখন দেখা গেল আপনার চেহারাটা এরকম হয়ে আছে। আমাদের জীবনে হাসির বড়ই অভাব। আমরা যদি গলা ফাটিয়ে চিৎকার করে বলি আমরা হাসতে চাই, হাসতে চাই, তাহলে কি কাজ হবে? হবে না। তার কারণ হাসিটা কোনো স্লোগানের ব্যাপার নয় যে স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে টুক করে আপনার সামনে এসে হাজির হবে। হবে না। তাহলেই বুঝতে পারছেন, আমরা জীবনে যেটাকে সবচেয়ে সহজ কাজ বলে মনে করি, সেটাই হচ্ছে সবচেয়ে কঠিন। আর এই সহজ ও কঠিন কাজটি আমরা যুগ যুগ ধরে করে আসছি। কেমন করে? ধরুন, আপনি কোনো দাওয়াতে গেছেন। দাওয়াতে গিয়ে নিশ্চয়ই একেবারে হালুম হুলুম করে খাওয়া শুরু করে দেন না। কিছুক্ষণ বসেন, 10 জনের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এর মধ্যে থেকে হঠাৎ দেখবেন, প্রায়শই হয়ে থাকে এটা, একজন বলে ওঠে, একটা চুটকি শোনান না ভাই। আমাদের সমাজের প্রচলিত এই চুটকিগুলোকে সংগ্রহ করে নতুন করে সাজানো হয়েছে আমাদের এই হাসির ঝুলি, হাসতে মানায়। আমাদের হাসি নির্ভেজাল হাসি। আমাদের হাসি সমাজের নানান অসঙ্গতির হাস্যময় চিত্র। আমাদের হাসি শুধুই হাসি, নির্দোষ হাসি। এই ভেজালে আমাদের হাসি একেবারে নির্ভেজাল হাসি। জ্বালাইয়া গেলা বিড়িরা গুনবায়া গেলা না, জ্বালাইয়া গেলা বিড়িরা গুনবায়া গেলা না, জ্বালাইয়া গেলা মনেরা গুনবায়া গেলা না, নিবায়া গেলা না, জ্বালাইয়া গেলা বিড়িরা গুনবায়া গেলা না। দেখেছো দেখেছো, এতটুকু ছেলে কেমন বকে গেছে, বিড়ি ফুঁকছে। রাখো তো। আয় ছেলে, তুই বসে বিড়ি ফুঁকছিস যে? যে আপা, তুই যে এই বসে বিড়ি খাস, তোর বাপ মা কি তা জানে? আপা, আপনি না যে কলেজ ফাঁকি দিয়া ঘুরে বেড়াইতেছেন, তা কি আপনি গোর মা বাবারা জানে? কি তোমরা এখান থেকে যাও তো, বিরক্ত করো না। বাবা, বাবা, কি দেখি, কি আশ্চর্য! আমার ছেলে হয়ে তুমি এত বাজে রেজাল্ট করেছো। 1000 নাম্বারের মধ্যে তুমি পেয়েছো মাত্র 350 নম্বর। জানো, আমাদের ক্লাসে সব সময় আমি হাইয়েস্ট নাম্বার পেতাম।
বাবা বলো। বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। বাবা এটা তো আমার রেজাল্ট কার্ড না। তাহলে কার? মা না আজ পুরানো কাগজ গুছাতে গুছাতে এটা পেয়েছেন। হ্যাঁ। এটা তো বাবা তোমার রেজাল্ট কার্ড। এই যাও পড়তে যাও, যাও, যাও। কেমন আছে? ভালো। আর মানুষ হিসেবে ভালো আছে। এই তো 2-3 দিন হলো। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো। শরীরটা ভালো? চলি। না না কই যায়? আরে দর্শক আছে না এখানে? আপনি তো জাদুকর। হ্যাঁ? আমার এই খালি ফ্রেমে আপনি কিছু লিখে দেন না? কি লিখবো? যা খুশি লিখে দেন। যা খুশি। হারবে না তো? না? দেখি চেষ্টা করছি। হ্যাঁ। আসতে পারি সম্পাদক সাহেব? তা ঢুকেই তো পড়েছেন, তার অনুমতির কি প্রয়োজন? দুঃখিত। বসুন। তাহলে আমি আসি সেলিম ভাই, উঠি। ওকে, আপনি নিশ্চিত থাকুন, আপনার কবিতাটি আগামী শুক্রবারই আমাদের সাহিত্যের পাতায় যাবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। তা এবার বলুন, আপনার জন্য কি করতে পারি? জি, এটা ইয়েস, এই লেখাটি বোধহয় এর আগেও আমি একবার বাতিল করেছিলাম। জি স্যার, সে 3 বছর আগের কথা। মফস্বলে থাকি, এই কলেজে বাংলা পড়াই, ঢাকায় আসা যাওয়া ঠিক মতো হচ্ছে না, লেনদেনও ঠিক মতো নেই, তো তখনই একবার এই লেখাটি নিয়ে আপনার কাছে এসেছিলাম। আপনি লেখাটি অমনোনীত করেছিলেন। তাহলে কোন সাহসে আবার সেই লেখাটি নিয়ে আমার কাছে এসেছেন? কিছু মনে করবেন না স্যার, এই ভাবলাম এই 3 বছরে বিচার বিবেচনা করার ক্ষমতা আপনার নিশ্চয়ই কিছু বেড়েছে, আর অভিজ্ঞতাও সঞ্চয় করেছেন নিশ্চয়ই কিছু। সালামের আর দরকার নাই। এই মোর পাওনা 2 বছরের বাড়ি ভাড়া টাকা কি হলে? আচ্ছা এই মুই এখন কথা কই, এই একবারে যদি টাকা দিতে না পারো তাহলে মোরে ইনস্টলমেন্ট করে তো দিতে পারো নাকি? আপনার পাওনা টাকা নিয়ে আর কোনো চিন্তা করি না। এর মানে আপনি তো পান আমার কাছে সামান্য কয়েক হাজার টাকা মাত্র, আর এখন থেকে আপনার কাছে আমার পাওনা কয়েক লক্ষ টাকা। কি কইতাছো তুমি? আপনার ছোট মেয়ে এতদিন আমাকে তাই বলে আসছে। মোর মাইয়া বেদর পার্টি। আহা, এত উত্তেজিত হবেন না, রাখবেন না, আপনার ব্লাড প্রেশার বাড়বে যে। আমি আর আপনার ছোট মেয়ে 2 জন মিলে গতকাল কোর্ট ম্যারেজ করেছি। ইয়া কয় কি? শুধু দর্শক মন্ডলী, আমার স্কুল জীবনের একটা ঘটনা শুনুন। শিক্ষক সাহেব ক্লাসের মধ্যে এসে বলছেন, করিম দাঁড়াও। জি স্যার। তোর জন্ম কবে? স্যার আমার জন্ম রবিবারে। বস। কুদ্দুস ওঠো। জি স্যার। তোর জন্ম কবে? স্যার আমার জন্ম বৃহস্পতিবারে। বস। কাজল। জি স্যার। তোর জন্ম কবে? স্যার আমার জন্ম শুক্রবারে। পাশ থেকে একটা ছেলে লাফ মেরে উঠে বলছে, ও একটু হাবা গুবা, ওইসে বলছে, স্যার শুক্রবার তো বন্ধের দিন, জন্ম কি করে হলো? পাক জনা বেশু, পরম পূজনীয় প্রতিধন, প্রথমে আমার 100 কোটি সালাম ও কদমবুচি গ্রহণ করবেন। পর সমাচার এই যে বাটিস্থ সকলে কুশলে আছি। আপনার জন্য আমরা চিন্তায় আছি, আমাদের জন্য চিন্তার কোনো কারণ নাই। খোদার ফজলে বাড়ির সবাই ভালো আছি। ইতি আপনার মাহমুদা। এই তোমরা কি করছো এসব? যে ব্যাপারটা তো আমি বুঝতে পারতাছি না। দেশ থেকে বই সিডি পাঠাইছে স্যার, আমি তো স্যার পড়ালেখা জানি না, তাই 22 দিয়ে পড়ায় আনিতেছি। ও এই ব্যাপার।
বেশ বেশ বুঝলাম, কিন্তু একটা ব্যাপার তোমার মাথায় খেললো না। আরে মিয়া, তুমি ওর কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে কি করছিলে? স্যার বই এসপিটি তো হে যদি আবার শূন্য মেলে। হ্যাঁ, বলো তো গোপাল, আমি তোমার উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না কেন? আগে মহারাজ মা বা তুমি কি আসলে নিজেকে বুদ্ধিমান মনে করো গোপাল? আচ্ছা বলো তো, টাকা কেমন জিনিস? টাকার সবটাই গোল মহারাজ। গোল মানে? মানে মহারাজ, টাকা দেখতে গোল, টাকা দিতে গোল, টাকা পেতে গোল, টাকার সংস্পর্শে আসাও গোল মহারাজ। বাহ, তোমার সাথে পারে কে? আর এই জন্য তো তোমাকে আমি পছন্দ করি। কিন্তু গোপাল, তোমাকে আমি এত আদর করলেও তুমি কিন্তু ভেতরে ভেতরে আমাকে তেমন মান্য করো না। ধর্মাবতার, কথাটা ঠিক নয়। ঠিক আছে, তাহলে বলো তো, তোমার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কতটুকু? 2 হাত মহারাজ। 2 হাত মানে? মেপে দেখাচ্ছি। 1, 2, দূরত্ব মাত্র 2 হাত মহারাজ। হ্যাঁ। আমি বনফুল গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে। আমি বনফুল গো, বাসন্তী কার কণ্ঠে আমি মালিকা দোদুল গো। আমি বন দেখ রিতা, ভালো হবে না কিন্তু। আমি যখনই গান ধরি তখনই তুই বারান্দায় এসে দাঁড়াস কেন? তাতে তোমার অসুবিধাটা কোথায়? না, তুই বারান্দায় দাঁড়াবি না। কেন দাঁড়াবো না? সে তুই বুঝবি না, আমি বুঝবো না। ঠিক আছে, বুঝবো না, কিন্তু বড়পু, তুমি যখন ওই যে হেরে গলায় গান করবে আর আমি যদি ভেতরে থাকি, সেলিম ভাই মনে করবে ওই গানটা বুঝি আমিই গেছি। বলো বলো, ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে শিশুর পিতা, শিশুর পিতা, সব শিশুরই সব শিশুরই অন্তরে। অন্তরে। বলো। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। হ্যাঁ, আচ্ছা স্যার, বুঝলাম না তো, মানে কি স্যার? মানেটা হলো তোমরা ভবিষ্যৎ বংশধরদের, অর্থাৎ সব শিশুরাই মানুষের পিতা। হলো না স্যার, কথাটা অর্ধেক সত্য। কেন অর্ধেক? কেন? মানে খুব সোজা স্যার। সোজা? সোজা মানে? হ্যাঁ স্যার, মানে হলো একজন পুরুষ শিশু ভবিষ্যতে পিতা হতে পারে, কিন্তু মহিলা শিশু তো মা হবে স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। মোল্লা নাসিরউদ্দিন, তুমি একটা ঠক, প্রতারক, মাস। সারা জীবন পণ্ডিতগিরির নামে তুমি নানাভাবে মানুষকে ঠকিয়ে যাচ্ছ। এবার তোমাকে আমি কঠিন শাস্তি দেব। তবে তুমি যদি অন্তত একটি ভালো কাজ, উপযুক্ত কাজ মাত্র একটি করে দেখাতে পারো, তবেই তোমার শাস্তি আমি মাফ করে দেব। না পারলে কিন্তু তোমার গর্দান যাবে, বুঝেছ? জাহাপনা, যদি অনুমতি দেন তবে একটা উপযুক্ত কাজ করার সুযোগ আমি চাই। বলো তোমার উপযুক্ত কাজের কথা। হুজুর, আমি একটি গাধাকে লেখাপড়া শিখিয়ে পণ্ডিত করে তুলতে চাই। বেশ, তাই করো। না পারলে কিন্তু তোমার গর্দান যাবে, মনে থাকে যেন। কিন্তু হুজুর, আমার একটা আর্জি আছে। বলো তোমার আর্জি। 10,000 মোহর আর 10 বছর সময় দিতে হবে হুজুর আমাকে। বেশ, তাই হবে।
মোল্লা সত্যি তুমি তা পারবে? কাদেরকে তুমি লেখাপড়া শিখাতে পারবে মোল্লা? দু তাই তো পারে নাকি? তাহলে এই 10 বছরে তো তাহলে গর্দান যাওয়ার ভয়ে তুমি ঘুমাতেই পারবে না। আরে রাখো তোমার ঘুম, আমার বয়স এখন 75 আর বাদশাহ নামদারের বয়স এখন 85। এই 10 বছরে কে বাঁচে আর কে মরে তারই কোনো ঠিক আছে? এতদিন ধরে নাচ শিখছো, অথচ নাচের তাল লয় কিছুই ঠিক হচ্ছে না, কোনো আকর্ষণও নেই তোমার নৃত্যে। তবে তাহলে তুমি দেখে দাও না কিভাবে নাচলে নাচের আকর্ষণ বাড়বে। দাঁড়া দেখাচ্ছি। খালা, তোমার নাচ খুবই সুন্দর হয়েছে। তবে তবে কি বল বল। তবে কি জানো খালা, তুমি যদি এই নাচের নিয়মিত চর্চা করতে তাহলে নিঃসন্দেহে কোনো যাত্রাপাটির প্রিন্সেস হয়ে যেতে এতদিন। তুমি এসেছিলে পরশু, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? আমি এসেছিলাম ওগো, তুমি তো আসোনি। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? তুমি তুমি যদি চাও না আমায় সোজা বলে দাও, রেজাইন লেটারটাই আমার গ্যারান্ট করে নাও। বুঝি না তো তোমারে আমি কেমনে কথা বলো, এতদিন না হই দেখা ডিজাইন দিতে চাও। তুমি মন থেকে আমায় ভালোবাসোনি। কাল কেন আসনি? কেন ভালোবাসনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? আমি এসেছিলাম ওগো, তুমি তো আসোনি। কথা দিয়ে করো যে তুমি আনাই পানাই, মনে হয় আসি আকাশে আবার ফিরে যাই। তুমি যদি আসিয়া দিলা আমার খুশি নাই, মনে রেখো আমার মাঝে ঢাকার বাবু ভাই, সে রোজ আমার জন্য নিয়ে আসে। কাল কেন আসনি? কেন
তন্ময়, বিরক্ত করো না। আহ বলোই না মা, শয়তান দেখতে কেমন? শয়তানকে চোখে দেখা যায় না। শয়তান কি পুরুষ মা? ঠিক পুরুষ নয়, তবে পুরুষদের থেকেও খারাপ। ও বুঝেছি বুঝেছি, তাই বলো। কি বুঝেছো? শয়তান তাহলে নিশ্চয়ই মেয়ে মানুষ। হ্যাঁ, বাদাম বাদাম বাদাম, আর 2 টাকা বাদাম দে। টিচার বাদাম হয়ে গেলেন না? কিছু মনে করলেন না তো ভাই? হ্যাঁ জি না, ঠিক আছে ভাই, এই বসুন না, বসুন না। বসতে আসিনি, আমি এই পার্কেই চাকরি করি, এই নোটিশটা লাগাতে এখানে এসেছি। কে বলিনি কাজটা অত সহজ নয়। আমার হাসির ঝুলি শেষ হয়ে গেল, অথচ আপনাদের মুখের হাসি পেটেই রয়ে গেল, মুখ পর্যন্ত পৌঁছেনি। ঠিক আছে, আমি আবার আমার এই হাসির ঝুলি ভর্তি করে হাসি নিয়ে আসবো, আপনারাও আপনাদের পেট ভর্তি করে হাসি নিয়ে আসবেন। কেমন? আজ চলি তাহলে, খোদা হাফেজ। ওহো, আমার হাসির ঝুলিটা। আসলে এই সাহিত্যে মূলত দুটি রস, একটা হচ্ছে হাস্যরস, আরেকটা করুণ রস। এই দুই রসের অবস্থানের মধ্যে কেমন যেন একটা লুকোচুরি খেলার ভাব আছে। কে যে কার অবস্থান কখন নিয়ে নেয় এ আগে থেকে বলা ভীষণ মুশকিল। করুণ রসকে আমরা যথাসম্ভব ঠেলে ধাক্কে দূরে সরিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু রসের শক্তি বোঝেনি তো। এমন যদি কখনো হয় যে আমাদের এই হাস্যরসের কাণ্ড কারখানা দেখে আপনাদের হাসি এলো না, দয়া করে আওয়াজ দেবেন। বুঝলে কিন্তু এই কলেজে ফিলোসফি পড়াই বলে তুমি আমাকে আত্মভোলা বলো, টিটকারি মারো। অন্যায় কি করেছি শুনি? এই দেখো, আজ সিনেমা হল থেকে তোমার ছাতা আনতে ভুলে গিয়েছিলে, তাই আমি তোমারটা এনেছি, সাথে আমারটাও। সে কি, আমরা ততগুলো ছাতা নিয়ে বের হইনি, তুই কাদেরগুলো নিয়ে এলে? হ্যাঁ রে মিম, তোর এই কেমন স্বভাব বলতো? আমি আবার কি করলাম আম্মু? তোকে নিয়ে আমি আর পারলাম না, খেলতে গেলেই তুই শুধু চিৎকার করিস। ঠিক বলেছো আম্মু, ও সবসময় বেশি কথা বলে, বাঁচাও। বাইরে আমি তো শুধুই খেলছিলাম। তুমি কি শুধু একাই খেলছিলে নাকি? অন্তু, পাশের বাড়ির অপু, দীপু, ওরা তো সবাই খেলছিল, কিন্তু আমি তো এই 3 তলা থেকে শুধুমাত্র তোমার গলার কর্কশ আওয়াজই শুনতে পাচ্ছিলাম। মা, আমরা তো সংসার সংসার খেলছিলাম, অপু ছিল বাবা আর আমি হয়েছিলাম মা। তাতে হয়েছে কি? বাইরে বাবারা কি বাসায় চিৎকার করে? চিৎকার তো করে মায়েরা। যত হাসি তত কান্না, হাসির পরেই কান্না থাকে। আসসালামু আলাইকুম মেলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। চলি কেমন? কোথায়? বাড়িতে। বাড়িতে? হ্যাঁ। কেমন করে? কেমন করে? রিক্সা যাবো। হবে না, বাইরে ঝড় হচ্ছে, কাল বৈশাখী, ভুলে গেছেন? শো শো আওয়াজ শুনতে পাচ্ছেন না? ও, ঝড়ের রাতে সেই পূর্ণিমার চা।
এই যে ছোট গিন্নি, তুমি এখানেই আছো দেখছি। হ্যাঁ, এতক্ষণে ফেরা হলো বুঝি? বড় ভাবি শুনতে গেছে কিন্তু। তোমার বড় আপা কোথায়? দুষ্টুমি করে। তোমার বড় আপাকে আমি ভয় পাই নাকি? যাকে শোনো, তোমাকে একটা সাংঘাতিক খবর শোনাবো, শুনবি? না শুনলে যখন বলবেন তখন তো শুনতেই হবে। আহা, শোনো কান তো আর বন্ধ করে রাখতে পারবো না। শোনো, একটা নির্জন রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে আসছিলাম, দেখি কি এক বৃদ্ধ ভদ্রলোক এক জায়গায় দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। এ সময় রিক্সা পাবে কোথায়? তো লোকটাকে দেখে না আমার ভীষণ মায়া হলো। তারপর আমি গাড়ি থামালাম লোকটার পাশে। সে আমাকে বলল যে আমি যে রাস্তায় যাচ্ছি সেই পথেই নাকি এক জায়গায় সে নামবে। আমার কাছে একটা লিফট চাইলো। আমি ওকে গাড়িতে উঠিয়ে নিলাম, বসালাম একেবারে ঠিক আমার পাশে। তারপর তো গাড়ি চালিয়ে যাচ্ছি, হঠাৎ সময় দেখতে গিয়ে দেখি আমার হাতে ঘড়ি নেই। আমি বুঝলাম লোকটা একটা পাকা বদমাইশ। আমি ওকে একটা ধমক দিলাম, বললাম আমার ঘড়িটা সোজা দিয়ে দাও, না হলে একেবারে শেষ করে দেবো। আপনার মতো বিতলো কি দিয়ে শেষ করতেন দুলা ভাই? গাড়ির স্টিয়ারিং এর সাথে যে চাবির রিংটা ছিল, সেই চাবির রিং এর সঙ্গে যে নেইল কাটার ছিল, নেইল কাটারের ছুরিটার দিকে বারবার তাকিয়েছিলাম আর ওকে ধমক দিচ্ছিলাম। তার লোকটা কি করলো? কি আর করবে, একেবারে গোবেচারার মতো ঘড়িটা আমাকে দিয়ে দিল, আর আমি ওকে নির্জন একটা রাস্তায় নামিয়ে দিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাহ, চমৎকার 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 না ছাই। এই যে তোমার ঘড়ি টেবিলে ফেলে রেখে অফিসে চলে গিয়েছি। শুধু দর্শক মণ্ডলী, এবার একটা কর্তা গিন্নির ঘটনা বলি। হ্যাঁ, কর্তা গেছে বাজার করতে রাত্রের বেলা, তো এসে গিন্নির দরজায় এসে নক করছে। বলি গিন্নি, বলি ও গিন্নি। গিন্নি এসে দরজা খুললেন। ঠিক বলি এত রাত হলো কেন? বলে দেখো আগে বাজারের ব্যাগটা ধরো। তো বাজারের ব্যাগটা ধরে আলগা করে বলছে, বলি এ কি খাওয়া যায়? বলি পচা চিংড়ি মাথা, শাকের ডাটা, কি কিনে এনেছে? বলে দেখো ওই এক দোকানে ব্যাগটা রেখে আর এক দোকানে গেছিলাম, এসে দেখি কিরা ব্যাগ অদল বদল করে নিয়ে চলে গেছে। তা আপাতত যা পেয়েছো ওই ঘুটে মুটে থো। মরণ, ওই পাশের ঘরে খিচুড়ি ভাত ঢাকা আছে, গিলে মরগে। বলে দেখো ওই অন্ধকারে খিচুড়ি কোন জায়গায় খুঁজবো? খুঁজে নাও, আমি ঘুমোতে গেলাম। গিন্নি চলে গেল, আর কর্তা এইবার খিচুড়ি ভাত খুঁজছেন অন্ধকারে। কোন জায়গায় খিচুড়ি রেখেছে? এই অন্ধকারে কি খিচুড়ি খুঁজে খাওয়া যায়? হঠাৎ করে কি যেন হাতে শব্দ হয়েছে। এই বোধহয় খিচুড়ি। ছি ছি ছি, গোবর গুলা খাইয়ে বললাম, শালা কোন জায়গায় ঢেকে রেখেছে। হ্যাঁ, যাই শুয়ে পড়ি। তো কর্তা ঘুমোতে চলে গেলেন। মাঝখানে ছোট বাচ্চা ঘুমিয়ে আছে, এ পাশে কর্তা, ও পাশে গিন্নি। অর্ধেক রাত্রে বাচ্চা কেঁদে উঠল। গিন্নি তখন বলছেন, দেখো এই দেখো তুমি ধরো। দেখো বাচ্চা কেঁদে উঠলো। হ্যাঁ, আরে বোতলটা কোথায়? ফিডারের বোতল বালিশের নিচেতে নিয়ে বাচ্চার মুখে দিয়েছে, বাচ্চা খাচ্ছে। একই দুধ চুষে যাচ্ছে কিন্তু কাঁদছে কমনি দিয়ে, শব্দটা বেরোচ্ছে কমনি দিয়ে। তো গিন্নির মাথার কাছে হেরিকান টিপ টিপ করে জ্বালানো ছিল, ওটা জোর দিয়ে দেখে বুড়ো সব কাবার করা সারা। একই বলে দুধটুকু তুমি গিললে? আমি কি ইচ্ছা করে গিললাম? তুমি তো ঘুমের ঘরে ওই বাচ্চার মুখি না দিয়ে আমার মুখি জোর করে গিলাইলে। আচ্ছা মোল্লা, বলো তো এই দুনিয়ায় পুরুষের সংখ্যা বেশি না মেয়েদের সংখ্যা বেশি? দুই সমান জাহাপনা। সে কি একজনও কম বেশি না? কিন্তু আমার তো মনে হয় মেয়ের সংখ্যাই বেশি। গোস্তাকি মাফ করবেন হুজুর, আমার মতো হতভাগার কাছে মেয়ে মানুষ বেশি হলে কি আর কম হলেই কি? তার মানে আমার মতো হতভাগার তো কোনো হারেমও নেই, আর আপনার মতো গন্ডায় গন্ডায় বিবিও নেই। তাই বলো, তাই বলো। আচ্ছা হুজুর, এবার আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, বলো। জাহাপনা,
বলুন তো, সূর্য রোজ পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে ডুবে কেন? আহম্মক। কে হুজুর? কে আবার? বুঝলাম না। অপদার্থ। এই প্রশ্নটি আমাকে করার দরকার ছিল না, এটা যে কোনো আহম্মকে বলতে পারে। সেই জন্য তো হুজুর আপনাকে জিজ্ঞাসা করেছিলাম। বুঝলি দোস্ত, আমি উপন্যাস লিখবো বলে স্থির করেছি। হঠাৎ বদখেয়াল কেন হে বন্ধু? বেশ ভালোই তো আছো, এত বড় অফিস, কত বড় কর্মকর্তা তুমি। আর বলিস না, আমার সহকর্মী বন্ধুরা সবাই লেখালেখি শুরু করে দিয়েছে, তো বাংলা সাহিত্যে আমারও কিছু একটা অবদান রাখা উচিত, কি বলিস? তা তো ঠিকই, প্রেস্টিজ বলে একটা কথা। কিন্তু কিন্তু আবার কি? না মানে তুই তো কখনো লেখালেখি করিসনি, তাতে কি হয়েছে? প্লট প্লট কিছু ঠিক করেছিস? প্লট প্লট দিয়ে কি হবে? না তাহলে ওই লিখতে কি করে? আসতে পারি স্যার? ও ইয়াং লেডি, ইয়েস কাম ইন, কাম ইন। আপনার উপন্যাসের ছকটা মোটামুটি তৈরি করে ফেলেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আপনি একটু যান। ওকে স্যার। এই চিনিস ওকে? হ্যাঁ, আমার প্রাইভেট সেক্রেটারি। বললাম না উপন্যাস লিখবো। লেখালেখির সঙ্গে প্রাইভেট সেক্রেটারির সম্পর্ক কি? হ্যাঁ, লেখালেখি করবো জন্যই তো প্রমিজিং রাইটার জাহানারা লাইজুকে আমার প্রাইভেট সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিলাম। বুঝলেন ভাইজান, পাশাপাশি তাই একদম সময় না হওয়ার। আজকে ছুটির দিন আনলে, তাই ভাবলাম যে মেয়ের আমরা এই জায়গায় বেড়াই যাই। আরে খুব ভালো কাম করছেন। আরে আসবেনই তো। তা ভাইজান, আর কিছু থাকলে কন। না ওই কথা হইলে যে থাই তো পাড়াপড়শি একসাথে, আমি তো একসাথে থাকতে হইবে। আওয়াজ যাওয়া না থাকলে পরে আত্মীয়তা পারে না, আপনজন হয় না। খাঁটি একখান কথা কইছেন, একদম খাঁটি কথা কইছেন। তামা, তুমি এবার কোন ক্লাসে পড়তাছো? এবার ক্লাস 10 এ উঠলাম। ওই লেখাপড়ায় মোর মাইয়া অতটা ভালো না হইলে কি হইবে? আচ্ছা, ছোটকালে ওর মামায় ওরে মাস্টার দেখে ফেললে। এই মাস্টারের কাছে ও ছবি আঁকা শিখছে, নাচ শিখছে, গান শিখছে। মোর মাইয়ার গানের প্রতি আগ্রহটা খুব বেশি, বোঝেন? মা শুনে না এখন গান করছে ভাইজান, আজ না হয় থাক। আর মাইয়াও তো শরম পাইতেছে। আর সকাল বিকাল ওর গানের রেওয়াজ শুই না, এই আমাকে বাড়ির সবাই রীতিমতো অভ্যস্ত হয়ে গেছি তো। না আঙ্কেল, আমি লজ্জা পাচ্ছি না। আমি ভাবছি হারমোনিয়াম ছাড়া। মা গা, আরে তোর চাচার সামনেই তো গাবি, এটা হারমোনিয়ামের দরকার কি আছে? গা মা, গা গাও। ডিস্কো গানে করছে জাদু, তিনটা থুইয়া নাচে সাধু, স্বামী হারা কোলের বধূ, বুক ভাষায় কাঁদে। এবার একটু তুমি থামো, মেয়ে ভালোই গায়। তা ভাইজান, এই গান গাইতে গেলে তো আমার হারমোনিয়াম লাগে। তা মা, আর এনে বইয়া থাকো না, ভেতরে একটু যাও, ওই তোমার আন্টির সাথে গিয়ে একটু কথা বলো গিয়া। যাও জামা যা। বুঝলেন ভাই, মাইয়াটা মোর বড় লোক, একেবারে খাঁটি কথা কইছেন। তা ভাইজান, যে শুনেন, এই আপনার এই মেয়েদারে দিয়া যে যদি আমার বাড়ির ছাদে বসাইয়া রোজ 2টা করে গান গাওয়াই, কিছু মনে করবেন না? আরে না না না, এতে মনে করার কি আছে? আমার মায়ের উপরে আপনার একটা হক আছে না? আচ্ছা আচ্ছা, একদম। এই কিছু মনে করেন না। আচ্ছা, আপনারা যে গান এত ভালোবাসেন, ইয়া কিন্তু মুই বুঝি নাই। গান ভালোবাসি কথাটা সম্পূর্ণ ঠিক না ভাইজান। আর বিনয় করতে হবে না, মুই বুঝছি। বুঝে গেছেন? বলেন ভাইজান, তাইলে একটা কাম করে তুইব। আরে আমার ওই বাড়ির ছাদের চিলে কোঠায় ওই যে হারামজাদা ভাড়াইটা আছে, কয়েকবার নোটিশ দিয়াও তারে তারাইবার পারি নাই। শেষ চেষ্টাটা আমি আপনার মেয়েদারে দিয়েই করবার চাই। তার মানে? মানে তেমন কিছু না, আমরা অবশ্য অভ্যস্ত হয়ে গেছি। এক সময় আপনার মায়ার ওই সুরেলা রেওয়াজ শুনে ভাবতাম বাড়িটা বেঁচে এই দিন মুখি না। তুমি একটা অপদার্থ। কি
উত্তর দাও। বদমাস, তোমার অপরাধের শাস্তি বড় কঠিন। আজ থেকে আমি তোমার মুখ দর্শন করতে চাই না। কি দাঁড়িয়ে রইলে কেন? মন্ত্রী মশাই, আজ্ঞে মহারাজ। ওকে যেতে বলুন আমার সামনে থেকে। কে? গোপাল নাকি? তুমি আবার এসেছো? তোমাকে না গতকালে বললাম তোমার মুখ দেখতে চাই না আমি। আপনি তো বলেছিলেন। কি বলেছিলাম? আপনি বলেছিলেন আপনি আমার মুখ দেখবেন না, তাই তো পিছন ফিরে আসছি মহারাজ। হ্যাঁ, ওদের হবে কেমনে মিল? চিটিংবাজি আর ধান্দা ছাড়ো, নইলে খাবে গণকিল। নাই 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 ভালোবাসা নাই, প্রেম প্রেম খেলা আজ ফেলছে সবাই। নাই 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 ভালোবাসা নাই, প্রেম প্রেম খেলা আজ ফেলছে সবাই। মাঝে মাঝে কেউ বলে ভালোবাসা নাই, এই ভালোবাসা পেতে হলে টাকা থাকা চাই। টাকা দিয়ে ভালোবাসা কিনতে যদি পাও, তবে আমার পিছে ঘুরো না আর দোকানেতে যাও। ভালোবাসা নাকি দোকানেতে পাওয়া যায়? আর পাগলে কি না বলে, ছাগলে কি না খায়? আমি পাগল বলে তোমরা সবাই তো পাগলি। ভালোবাসার পাগল ছিল মজনু আর লাইলি। চেহারাই আমার আল্লাহর দেওয়া, গাড়ি বাড়ি বাপের দেওয়া, লাইলা হাজার তাই পিছে ঘুরে। রক্সি প্লিজ, রক্সি প্লিজ, রক্সি প্লিজ, রক্সি প্লিজ, রক্সি প্লিজ, রক্সি প্লিজ। রক্সি 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 বলে আর দেখো না, তোমার ডাকে রক্সি আর সাড়া দেবে না। ও রক্সি 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 বলে আর দেখো না, তোমার ডাকে রক্সি আর সাড়া দেবে না। গেল কোনে? একটু জোরে শ্বাস ছাড়ুন তো, একটু একটু আস্তে। হ্যাঁ, আবার। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার একটু আপনারা হাতের পাঁচটা দেখতে হবে, দেখি। এই 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 একটা। বাহ, ঠিক আছে ঠিক আছে, চলবে। দেখি 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 একটু চোখটা দেখবো। এই চোখটা একটু। বেশ ভালো, আরে বেশ ভালো দেখছি আপনাকে। গত সপ্তাহেই তো বোধহয় আপনি প্রথম এসেছিলেন। জি স্যার, দেখলেন তো এই এক সপ্তাহে বেশ ইমপ্রুভ করেছে। আরে আমার দেওয়া ওষুধে কত কাজ করেছে। তা তো বটেই স্যার, আমি ওই বোতলে ফাইলে লেবেলের লেখা নিয়মাবলী অক্ষরে অক্ষরে পালন করি। ফাইলে লেখা মানে ওই ওষুধের বোতলে লেবেলে লেখার কথা বলছেন? জি স্যার। আরে কি লেখা ছিল ওতে? ওতে লেখা ছিল বোতলের সিবি সদা সর্বদা ভালোভাবে টাইট করে রাখবেন। আরে সেটাই তো নিয়ম। আর সেজন্য তো স্যার আমি বোতলের সিবি খুলিনি। এর কোনো মানে হয় বলুন তো? প্রতিবার ভাবি আগামীবারের জন্য নতুন কোনো জিনিস নিয়ে এসে দেখব, আপনারা কেউ আসেননি। অথচ প্রতিবার এসে দেখি আপনারা আমারও আগে এসে বসে আছেন। এবার তাহলে আসি, আগামীবার আমি আপনাদের আগে আসার চেষ্টা করব। কেমন? খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আপনাদের দেখলে আমার ভীষণ ভালো লাগে। জিজ্ঞেস করতে ইচ্ছে করে, ভালো আছেন তো? আসলে মানুষের এই অনুভূতি থেকেই নানা রকম রসের সৃষ্টি হয়। আপনারা নিশ্চয়ই জানেন পণ্ডিতরা এই রসকে 9 ভাগে ভাগ করেছে। যেমন হাস্যরস, করুণ রস, আদি রস, শৃঙ্গার রস ইত্যাদি ওগায়রা ওগায়রা ইত্যাদি 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 ওগায়রা ওগায়রা। আমার কাছে আছে শুধু হাস্যরস। হাসতে মানায় হাস্যরস, চমৎকার। একই আমার ঝুলি কোথায়? আনি নাই,
ভুলে গেছি। যাকগে, কুছ পারোয়া নেই। আমার ঝুলি নেই, খুলি আছে। খুলিতে বুলি আছে, বুলিতে গুলি আছে। চলুন তাহলে। এটাই কি তোমার শেষ কথা? তোমার কি কোনো সন্দেহ আছে? না, এত বছর ধরে প্রেম করলাম, কত কি করলাম, কত স্বপ্নই না দেখলাম। একটা বয়সে কত কি তো মানুষ ভাবে। সত্যি সত্যি তাহলে আমাকে বিয়ে করছো না? মানে আমাদের বিয়ে হচ্ছে না? আমি তো তোমাকে আগেই বলেছি, আমরা অনেক ঘনিষ্ঠ বন্ধু ছিলাম, তোমাকে অনেক জ্বালাতন করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। তোমাকে বিয়ে করা আসলে আমার পক্ষে সম্ভব না। কিন্তু তারিন, কত আশা করে বাবা মাকে খুশিয়ে তোমার নামে ব্যাংকে 10 লক্ষ টাকার অ্যাকাউন্ট খুললাম, আর হাসছো কেন? হাসির কি হলো? আসলেই তুমি বোকা, আমি তো তোমাকে এতক্ষণ পরীক্ষা করছিলাম। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, কেটে ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, কেটে ধিন ধিন ধা। বেশ, আজ এই পর্যন্তই। আচ্ছা, গত সপ্তাহে যে তালটা শিখিয়েছিলাম সেটা একটু করে দেখাতো, ওই যে ওই তালটা। আজ না হয় থাক ওস্তাদজি। থাকবে কেন, থাকবে কেন? নাচ হচ্ছে তপস্যা। নাও করো, করে দেখাও। ও, ভুলে গেছো, এই সামান্য একটা নাচের তাল তোমরা মনে রাখতে পারছো না। তোমাদের দিয়ে না জীবনে কিচ্ছু হবে না। কথাটা ঠিক না স্যার, নাচ শিখলে জীবনে যদি কিছু হতোই। তাহলে তাহলে কি? তাহলে ওস্তাদজি আপনি কি আর আমাদের মতো ছাত্রীদের নাচ শেখাতেন? কি নাম তোমার? মিম। মিম? বাহ, খুব সুন্দর নাম তো। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। তোমার রোল নাম্বার কত? 4। তুমি কি ক্লাসে প্রথম হতে চাও না? জি স্যার, আপনি তো জাদুকর, আপনি আমার ব্রেনটা একটু ওয়াশ করে দেন না, যাতে আমি ক্লাসে প্রথম হতে পারি। এটা ডাক্তারের কাজ। ঠিক আছে, আমি চেষ্টা করি। কেমন? দাও। পানি ঢুকে নাও। খাও খাও, তুমি পানি খাচ্ছ, পানি খাচ্ছ, পানি খাচ্ছ। কেমন লাগছে তোমার? তোমার কেমন লাগছে মিম? কেমন লাগছে তোমার? হ্যাঁ মিম, কথা বলো মিম, তোমার কেমন লাগছে? তোমার কেমন লাগছে মিম? হ্যাঁ বলো, কেমন লাগছে? তোমার কেমন লাগছে মিম? তোমার কেমন লাগছে? কেমন লাগছে তোমার? কথা বলো। হানি ল্যান্ড নিচে নামি গেছে। হানি ল্যান্ড নিচে নামি গেছে। চাপেন চাপেন। ল্যান্ড একেবারে নিচে নামি গেছে। চাপেন তো। মিম, এখন তোমার কেমন লাগছে মিম? ভালো লাগছে? তুমি ক্লাসে প্রথম হবে। হ্যাঁ, শোনো, জাদু দিয়ে কিন্তু প্রথম হওয়া যাবে না, পড়াশোনা করতে হবে। কেমন?
বসো ইয়াং ফ্রেন্ড, বসো। কি খবর? কালকে যে কাগজটা বেরোবে তার এডিটোরিয়ালটা এখনো লেখা হয়নি। নো প্রবলেম, যা হোক একটা কিছু লিখে দাও, লিখে প্রেসে পাঠিয়ে দিও। তবুও যদি একটা কিছু ব্রিফিং দেন। মাই ইয়াং ফ্রেন্ড, আজকাল তোমার সম্পাদকীয় কেউ পড়ে না, আর ওটাতে কাজও হয় না। কি বলছেন আবেদ ভাই? আরে হ্যাঁ হ্যাঁ, ইয়াং জার্নালিস্ট, তুমি বরং একটা কিছু লিখে দাও। আর যদি নাই পারো তাহলে বছর 3 আগের কোনো একটা লাক্সই এডিটোরিয়াল কেটে ওটা প্রেসে ছাপিয়ে দাও। শুধু দর্শক মণ্ডলী, আমার নানা আমার কাছে একদিন এসে এইভাবে বলছেন যে কাজল, কাজল। জি নানা। শোন, অনেকদিন ধরে গান বাজনা করলি, এবার বিয়েটা করবি, চল। না না না, আমি বিয়ে করতে পারবো না। বেটা মেরে ফেলে দেবো, বিয়াদব, চল। নানা আমাকে জোর করে নিয়ে গেলেন। আমি বললাম নানা বিয়ে করবো তো, মেয়ে কই? বলে চল দেখাচ্ছি। বলে কোথায় নিয়ে যাচ্ছ? বলে চল না, বউ দেখাচ্ছি। তো নানা আমাকে বউ দেখাতে নিয়ে গেলেন হাত ধরে। এবার বাড়িতে গিয়ে দেখি মেয়ের বাড়িতে আর কি মেয়ের মা আর মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে, দুজনের প্রায় একই দেখতে। আমি নানাকে বললাম নানা কোনটা আমার বউ? বেটা বিয়াদব, ওই যে হলদে শাড়ি পরে আছে ওইটা তোর বউ। নানা এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। মেয়ের কি মুখ যেন শামুক, মেয়ের কি চোখ যেন পায়রার খোপ, মেয়ের কি ঠোঁট যেন 2 টাকার নোট। নানা আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। নানা বললেন মেরে ফেলে দেবো। তুই বিয়ে করবি না মানে? তো নানা বিয়ে করবে, চল। বিয়াদব, আমি পণ নিয়ে ফেলেছি, যৌতুক নিয়ে ফেলেছি। নানা এ জন্মে যে যৌতুক নেয় পর জন্মে সে গরু হয়ে জন্মায়। আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। বলে বেটা। নানা সঙ্গে সঙ্গে আমার হাত ধরে বলল চল বিয়ে করবি, চল। জোর করে নানা আমাকে বিয়ে করাতে নিয়ে গেলেন। এইবার যখন বিয়ের পিঁড়িতে চড়েছি, বউ আমার গলায় মালা দেবে, আমি বউয়ের গলায় মালা দেবো। ডিস্ট, কারেন্ট অফ। কি হলো জানেন? বউ আমার গলায় মালা না দিয়ে আমার 80 বছরের নানার গলায় মালা দিয়ে ফেলেছে। কি বলবো দাদা, বিয়ে তো ভেজা। বলো মামনি, তুমি আমাকে ঠিক মতো আদর করো না কেন? কে বললো তোমাকে? তাহলে বলো তো তোমার কাছে আমার দাম কত? কেন মামনি, তোমার সন্দেহ আছে? তবু কত বলো না। তোমার দাম সে তো অনেক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। ও তাই যদি হয় ওই টাকা থেকে 5টি টাকা দাও না, আইসক্রিম কিনে খাবো। মোল্লা, আমি শুনেছি তুমি নাকি অনেক অলৌকিক বস্তু দেখতে পাও আর ভবিষ্যৎবাণী করতে পারো। আপনার মেহেরবানি হুজুর। এই যেমন গতবার তুমি ভবিষ্যৎবাণী করেছিলে আমার এক মন্ত্রী তার নিজের ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যাবে। 1 মাসের মধ্যে তা ঘটেছিল। এবার তুমি যে অলৌকিক বস্তু দেখতে পাও তার এটা প্রমাণ দাও তো। এই সেরেছে, মন্ত্রীর ঘোড়াটা তো ছিল পাগলা ঘোড়া, তার জন্যই তো ঘটনাটা ঘটেছিল। কিন্তু হায়, এখন আমি কি করব? অলৌকিক বস্তু কি দেখা যায়? কি ভাবছো? বলতে না পারলে কিন্তু তোমার গর্দান যায়। তা তো ঠিকই যাবো না, কিন্তু এই যে আমি এখন দেখতে পাচ্ছি আকাশে মেঘের আড়ালে সুন্দর একটি রাজপ্রাসাদ, আর মর্তে পাতালে মাটির নিচে একদল দৈত্য। কিন্তু কেমন করে তুমি এসব দেখো? এসব কি সম্ভব? সম্ভব হুজুর, গর্দান যাওয়ার ভয়ে সবই সম্ভব। মন আমার চাই রাগের ঘোড়া দৌড়াইতে, পাগল মন। বৌমা, বৌমা কোথায় বেরোচ্ছ বুঝি? আপনাকে কৈফিয়ত দিতে হবে নাকি? কৈফিয়তের কথা বলছো কেন বৌমা? আপনার ছেলেকে তো বলেছি, আবার আপনার পারমিশন লাগবে? ছি ছি, এর মধ্যে আবার ছেলেকে টানছো কেন মা? টানছি এই জন্য যে আমি 2 জনের অধীনে গোলামি করবো নাকি? আপনি আপনার ছেলেকে জন্ম দিয়েছেন আতুর ঘরে, নীরবে নিভৃতে, আর আমি পেয়েছি ঢাক ঢোল পিটিয়ে, সানাই বাজিয়ে, দোয়া কালমা পড়ে। এবার বলুন কার অধিকার বেশি?
কবি, একটা বয়সে এসে বাঙালির দুটো জিনিস একসাথে গজায়, জানো? না কবির ভাই, জানি না, আপনিই বলুন। সেটা হচ্ছে তোমার কবিতা আর পুরুষের গোপ। কর্মজীবনে এসে দুটোর একটা থাকে আর একটা উধাও হয়ে যায়। আর মেয়েদের বেলায় কি হয় কবির ভাই? মেয়ে মহিলা কবি, মেয়েরা আবার কবি হয় নাকি? যাকে শোনো, তোমার এমন বাজে হাতের লেখা, প্রেসের লোকেরা তো আর তোমার মতন লেখাপড়া জানে না। এখন থেকে কবিতা যদি লিখতে হয় তাহলে হাতে না লিখে টাইপরাইটার ব্যবহার করবে, বুঝেছো? কবির ভাই, টাইপি যদি করতে জানতাম তাহলে চাকরি খোঁজা বাদ দিয়ে কবিতা লিখতাম। কেমন আছেন নেতা? কেমন আছেন? ভালো, আপনি ভালো তো? জি ভালো, আর কই, দেশের যে অবস্থা, কি যে হবে নেতা। সময়ে সব ঠিক হয়ে যাবে। দেশব্যাপী এমন আন্দোলন গড়ে তুলবো না। কিন্তু কবে? দেশটা একেবারে রসাতলে যেতে বসে। যাবে না, যাবে না। 3 মাস পরে এমন আন্দোলন গড়ে তুলবো। আবার 3 মাস কেন? এখনই নয় কেন নেতা? আমি কত ব্যস্ত, আমার কত কাজ, আমার কত দায়িত্ব। সামনের মাসে আমার একমাত্র মেয়ের বিয়ে, তারপরে মাসে শালিটার বিয়ে। বলেন কি? মন্ত্রী মশাই, ওই যে দেখুন, বেটা নাপিতের বেটা নাপিত গোপাল আসছে। এবার ওকে একটু জব্দ করা যাক, কি বলেন? আজ্ঞা মহারাজ। ওহে গোপাল, গত রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি, শুনবে নাকি? আজ্ঞে মহারাজ, আপনার কৃপা। স্বপ্নে দেখলাম তুমি আর আমি একটা সরু পথ দিয়ে যাচ্ছি। পথটার দুপাশে দুটো দিঘি, একটা দিকে সুস্বাদু ক্ষীরের, অন্যটা মানুষের মলমূত্রের। হঠাৎ কি হলো, আমি ক্ষীরের দিঘিতে পড়ে গেলাম, আর তুমি আমাকে বাঁচাতে গিয়ে মলমূত্রের দিঘিতে পড়ে গেলে। মহারাজ ধর্মবতার, আমিও ঠিক একই সময়ে এই স্বপ্নটি দেখেছিলাম। আপনার ঘুম ভেঙে গেল, কিন্তু আমার ঘুম ভাঙেনি তখনও। আমি স্বপ্নটি দেখেই যাচ্ছিলাম। কি দেখলাম জানেন মহারাজ? বলো। দেখলাম আমরা দুজনে কোন রকমের 2 দিঘি থেকে অতি কষ্টে পারে উঠলাম। আপনার শরীর ভর্তি ক্ষীর মহারাজ, আর আমার শরীর ভর্তি মলমূত্র। কিন্তু মহারাজ, শরীর পরিষ্কার করার জন্য কোথাও জল পেলাম না। তখন কি আর করা, আমরা দুজনে পরস্পরের গা চাটতে লাগলাম। আমার আর বাঁচতে ইচ্ছে করে দুলা ভাই। সে কি, কদিন আগে তোমার বিয়ে হলো, আর তোমার বর ছেলেটা তো চমৎকার। চমৎকার না বজ্জাতের হাড়ি? শালিকা, বররা একটু বজ্জাত হলে তো মজাই, তাই কি বলো? দুলা ভাই, আপনি কিন্তু সব ব্যাপারে ফাজলামি করছেন। আমি কিন্তু একটা সিরিয়াস ব্যাপারে আপনার পরামর্শ চাচ্ছি। ঠিক আছে, এই আমি সিরিয়াস হলাম, বলো। জানেন, ও আজকাল অন্য মেয়েদের নিয়ে ঘুরে বেড়ায়। ও ওকে নেকা, কিছুই বুঝে না। আমার হাজবেন্ড রফিক। তুমি নিজের চোখে দেখেছো? দেখিনি মানে? আমার সম্মুখে আমি নিজে দেখেছি। কখন, কোথায়? গতকাল ইভিনিং শোতে আমি ওকে একটা অন্য মেয়ের সাথে সিনেমা হলে ঢুকতে দেখেছি। তো রফিক তোমাকে দেখে কিছু বলেনি? ও তো আমাকে দেখতেই পায়নি। কি ব্যাপার, কি আশ্চর্য ব্যাপার, এরকম একটা সুযোগ ওকে হাতে নাতে ধরার তুমি ছেড়ে দিলে? বারে, আমি তো ওই সময় আমার কলেজের এক ছেলে বন্ধুর সাথে বসে সিনেমা দেখছি। আরে তোরে ছাড়া বাঁচবো না রে, আরে তোরে ছাড়া বাঁচবো না রে, এ দুনিয়াতে তুই আমার সব কিছু যে। প্রথম প্রথম প্রেম হলে এমন কথা সবাই বলে যে প্রেমে দিওয়ানা, প্রেম করে কানা, সে
ছাড়া বাঁচবো না রে, এ দুনিয়াতে তুই আমার সব কিছু যে। কুসুম কুসুম আপন কুসুম, তুই আমার মনের কুসুম। হইছি দিওয়ানা তোর প্রেমে কানা, তোরে ছাড়া বাঁচবো না রে, এ দুনিয়াতে, এ দুনিয়াতে হায়, এ দুনিয়াতে তুই আমার সব কিছু রে। তোরে ছাড়া বাঁচবো না রে, এ দুনিয়াতে তুই আমার সব কিছু রে। কুসুম কুসুম আপন কুসুম, তুই আমার মনের কুসুম। সোনা দিয়া তোরে দেব যে মুড়িয়া, হানিমুনে যাব ব্রাহ্মণ বাড়িয়া। কেন বুঝিস না রে, এ দুনিয়াতে তুই আমার সব কিছু যে। মনের চাবি তারে দিতাম, যদি মনের মতো মন পেতাম। মনের মতো মনে পাওয়া বড় ভার, কথায় বাহাদুরি আছে তো সবার। হ্যানকারিঙ্গা ত্যানকারিঙ্গা রে, শেষে দেখা যায় কিছুই করে না রে। আরে তোরে ছাড়া বাঁচবো না রে, এ দুনিয়াতে তুই আমার সব কিছু রে। হে কুসুম আপন কুসুম, তুই আমার মনের কুসুম। শুনেছি মেয়েরা অবলা নারী, থাকে ঘরে পরে ব্লাউজ শাড়ি। এত কথা বলতে পারে, এ কথা ছিল না আগে জানা রে। মুটুর মুটুর প্রেম করা, কদিন পরে পেটে পড়া। মিষ্টি কথা বলে মেয়েদের ভোলানো, স্বার্থ উদ্ধার বলে দেশ ছেড়ে পালানো। এটাই স্বভাব ছেলেদের, তাই তোদের কথায় আর ভুলবো না রে। আরে তোরে ছাড়া বাঁচবো না রে, এ দুনিয়াতে তুই আমার সব কিছু যে। কুসুম আপন কুসুম, তুই আমার মনের কুসুম। ঘরের চালে দেখি জোড়া কবুতর, কতই মোহব্বত ওদের ভিতর। তুই কি পারিস না রে, ওই মোহব্বত দিয়ে মন ভোর দিতে। ঘুটুর খাটুর ঝগড়া বাঁধে তোর সাথে আমার সাথে। ঘরের চালে রইল টন কবুতর, তোদের মতো নয় ওদের ব্যবহার। ওরা ভালোবাসতে জানে, আর তোরা জানিস মনে ব্যথা দিতে। আরে তোরে ছাড়া বাঁচবো না রে, এ দুনিয়াতে তুই আমার সব কিছু যে। এই যে ভাই, এই যে ভাই, আমি একটু বসতে পারি? আমাকে কিছু বললেন? আপনাকেই বললাম, আমি একটু বসতে পারি? জি অবশ্যই, বসুন। ওই যে ওই দেখুন না ভাই, আজকাল কি যে হয়েছে, বাঙালি সংস্কৃতির 12টা বাজতে চলেছে। কেন কেন? ওই যে ওই লাফাঙ্কা, বলুন তো ওদের পোশাক আশাক দেখে কি করে বলি ওরা ছেলে না মেয়ে? কাদের কথা বলছেন আপনি? ওই ওদের কথা। ওদের কথা? ওদের তো আমারই মেয়ে। মাফ করবেন ভাই, আমি জানতাম না আপনি ওদের বাবা। বাবা হতে যাব কেন? এই না বললেন ওরা আপনার মেয়ে। ঠিকই তো বলেছি, কিন্তু আমি তো ওদের মা।
আজ আর খুলিতে কোনো বুলি নাই, এমটি, খালি, একেবারে খালি। অতএব চলি, খোদা হাফেজ। আলাম মানে আমি আবার আসলাম, ভেবে দেখলাম আমি একটা যুদ্ধের মধ্যে পড়ে গেছি। যারা এক পক্ষে হচ্ছেন আপনারা, যারা পণ করেছেন হাসবেন না, আর এক পক্ষে হচ্ছে আমিও পণ করেছি আপনারা যতক্ষণ না হাসেন ততক্ষণ আমি আপনাদেরকে ছাড়ব। এবার যদি না হাসেন তাহলে একেবারে ইয়া। আমার পাঠা ছেলেটা আজ আবার কাকে নিয়ে এলো? দুটো কোপ। জানো তোমার চোখ দুটি না ভারী সুন্দর, আসলে ও দুটো তো আমারই। তোমার গলার চেনটা তো ভারী সুন্দর না, আসলে ওটা তো আমারই। তোমার পছন্দ হয়েছে? নেবে? কথা নাও। তোমার নাক, গলা, চুল এসব তো আমারই। তা ঠিক, যেমন তোমার হাতের সোনা ব্রেসলেটটা আমারই জন্য। ঠিক আছে, এটা আমার। তোমার এই হাসিটাও কিন্তু আমার। আর তোমার এই মানবিকটা, এটিও কিন্তু আমার। না, ও বাবা। আচ্ছা মামনি, আমরা তোমাকে কত ভালোবাসি। হ্যাঁ, এই তো পার্কে নিয়ে এলাম। এবার বলো তো মামনি, তুমি আমাদের কেমন ভালোবাসো? বলো বলো। তাই? আচ্ছা শোনো, তোমাকে আমরা পার্কে নিয়ে এলাম বেড়াতে, হঠাৎ আমরা কোনো বিপদে পড়ে গেলাম। তোমার বাবা উঁচু একটা পাহাড় থেকে পড়ে গেল, আর আমি পড়ে গেলাম নদীতে। এবার বলো তো মামনি, তুমি কাকে প্রথম বাঁচাতে এগিয়ে যাবে? বলো বলো। আমাকে না তোমার মাকে? কেন আমাকে? হ্যাঁ, 3 দিন ধরে এই এক অঙ্ক বোঝাচ্ছি, কিচ্ছু হচ্ছে না। নাও করো, এটা তোমার শেষ সুযোগ, করো। এ কি মুনিরা, পায়েস? এতদিন ধরে তোমাকে পড়াচ্ছি, কোনোদিন তো শুকনো চা বিস্কিট ছাড়া আর কিছু জোটেনি, আজ একেবারে পায়েস। এই তোমাদের বাড়িতে কোনো উৎসব টুৎসব আছে নাকি? না আপা, পায়েস তো রোজই আমাদের বাসা হয়। আপু তো আবার পায়েস ছাড়া সকালে নাস্তাই করতে পারেন না। তো তাহলে এতদিন তো কোনোদিন তোমার মা পায়েস দেননি? আপা, আগে তো কখনো পায়েসের বাটিতে বেড়ান মুখ দেয়নি, তাই মা বড় বউকে বলছিল এতটা পায়েস শুধু শুধু নষ্ট হবে, তার চেয়ে চাকর বাকর আর ভিখারিদের দিয়ে দিস, বাঁচলে মনিরা টিচারকেও দিস। খুব ভালো, বেশ ভালো আছো তুমি। গায়ে জল নেই ভাবি, চিন্তার কোনো কারণ নেই। তুমি বেশ ভালো আছো বাবা, তোমার কোনো রোগ নেই। বলো বাবা। ডাক্তার সাহেব, সারা দিন রাত তো ভালোই থাকে, জ্বর আসে সকাল 9:30টায়। তা তো হবার কথা না। আঙ্কেল, তখনই আমার স্কুলের গাড়ি আসে কি না তাই। মোল্লা, বলো তো বেহেশতে যাওয়ার সহজ উপায় কি? বেহেশতে যাওয়ার? হ্যাঁ, এমন একটা বুদ্ধি বের করো যাতে সহজে আমি আর আমার প্রজারা বেহেশতে চলে যেতে পারি, যেন কোনো খারাপ কাজ করে দোজখে যেতে না হয়। পেয়েছি। কি? পেয়েছি হুজুর। কি পেয়েছো?
বেহেশতে যাওয়ার একটাই পথ আছে, কোনো খারাপ কাজ না করে সারা জীবন ঘুমিয়ে থাকা। কি আবল তাবল বলছো? হ্যাঁ হুজুর, সারা জীবন আপনি ঘুমোলে তো কোনো পাপ কাজই করতে পারবেন না। সুজিতাপা, সুজিতাপা, শাকিলা কি খবর, কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? ভালো ভালো ভালো, তুই কেমন? ভালো, অনেক বড়। তুমি যে কি, কেন কি করেছি আমি? কত বড় নায়িকা ছিলে তুমি, তুফানের সাথে পাঞ্জা, পাগলে যাবো গো, আকাশদ্বীপ, আরো কত বইয়ে কি যে তুখর অভিনয় করেছিলে তুমি, আমরা কি সব ভুলে গেছি? আর কিছুদিন যদি তুমি সিনেমায় থাকতে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা ঠিকই পেয়ে যেতে। থাকো সব, তোর কথা বল। তোমার, শুধু তোমার জন্য আজ আমি তো সুনাম করতে পেরেছি। 5টা বই শুটিং করছি, আরো 20টা ছবিতে সাইন করছি। তুমি যদি আমাকে গ্রাম থেকে নিয়ে এসে সুযোগ করে না দিতে তাহলে তো থাক। ওসব কথা বাদ দে, তোর বকবাগানিটা এবার থামা, অন্য কথা বল। ওই ভদ্রটি বুঝছে আমাদের দুলা ভাই, মানে শাকিলা, তোদের দুলা ভাই এত সময় কোথায়? সারাদিন ব্যবসা ব্যবসা আর ব্যবসা। আমাকে সঙ্গ দেবার সময় আছে তার? হচ্ছে আমার নতুন ফ্রেন্ড সেকেন্ড। ও তা তুমি নামো না আবার সিনেমায়, এখনো তোমার কত ডিমান্ড। আচ্ছা সুজিতাপা, ঠিক করে বলো তো, তুমি কি সিনেমা ছেড়ে সুখী? এখনকার জীবন না অভিনেত্রীর জীবন, কোনটা তোমার জন্য সব থেকে ভালো ছিল? আমি তোর পত্রিকা রিপোর্টার নই, ঠিক ঠিক জবাব দিবে কিন্তু। বলতে পারিস 2 সমান। সিনেমাতে এক দৃশ্যের পর এক দৃশ্য অভিনয় করেছি, আর এখন সংসার জীবনে প্রতিদিনে একই দৃশ্য অভিনয় করে যাচ্ছি। আসলে দুটো জীবন একই রে। I love you more than I can say, Dorina. I love you more than I can say. I love you more than I can say, Dorina. I love you more than I can say. Little বেলায় গাছ তহলাতে দল পেলে হলো নাতে, লিটিল বেলায় গাছ তলাতে দল পেলে হলো নাতে, ম্যাঙ্গো পোড়াইতে চাইতাম দুইজনাতে, যদি না I love you more than I can say. I love you more than I can say, Dorina. I love you more than I can say. কথাই কেউ মাইন্ড করেন না, লাভ ইজ এ কঠিন বলি আছে না তুলাদি, এই কথাই কেউ মাইন্ড করেন না। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এটাই শুধু শিখিয়াছি। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এটাই শুধু শিখিয়াছি। ভালোবাসি তাই উইদাউট ধরি না, আই লাভ ইউ মোর
ম্যাঙ্গো পোড়াইতে যাইতাম দুজনারে ধরি না। I love you more than I can say. I love you more than I can say. রে ধরি না। I love you more than I can say. জানিস সুনিতা, আমার বাবা না প্রতিবারই খাওয়ার সময় ভগবানের নাম স্মরণ করেন। তোর বাবা তাহলে খুবই ধার্মিক, কিন্তু আমার বাবাটা, তোর বাবা চুপ করলি কেন বল না। আমার বাবা খাওয়ার সময় খুবই ঝামেলা করে, মাকে খুবই বিরক্ত করে। বলে, বল না কি বলে। বলে আমার ঠাকুরমা নাকি খুব ভালো রাঁধতে পারতেন, তার নাকি তুলনাই হয় না, তা সে যে রান্নাই হোক না কেন। মার রান্না বাবা একদম পছন্দ হয় না। আমার ধার্মিক বাবার অবশ্যই এসব ব্যাপারে কোনো ঝামেলা নেই, মাকে গঞ্জনাও দেন না, শুধু খাওয়ার সময় বিড়বিড় করে বলেন। কি বলেন রে? বলেন আজও সেই আলু ভর্তা আর খেসারির ডাল। ভগবান, ও ভগবান, তুমি আমায় মুক্তি দাও। কিছু একটা বলো। কি বলবো তুমি বলো। আমার একটা কথা রাখবে? বলো। আচ্ছা শোনো, বাবা মা তো আমাদের বিয়েতে রাজি হচ্ছেন না, চলো না এই আমরা কোথাও পালিয়ে গিয়ে বিয়ে করি। না তা হয় না শিলা। তুমি ভয় পাচ্ছ? না। তুমি একটা কাপুরুষ। না। তবে কি? শিলা, হ্যাঁ আমি ভয় পাচ্ছি না, আর আমি কাপুরুষও নই। তাহলে কি তুমি বলো, কি তুমি কি বলো? ইয়ে শিলা, তোমাকে তো আমার সব কথা বলা হয়নি। এই মুহূর্তে আমার পকেটে আছে 50 টাকা 70 পয়সা, আর এটাই আমার শেষ সম্বল। দুষ্টুমি করো না, কাজ করতে দাও। একটা কথা বলি মা। বলো, কিন্তু তাড়াতাড়ি বলো, এই কাজটা শেষ করলে তবে তোমায় নিয়ে কিন্তু বাড়ি যেতে পারবো। তোমার জন্ম হচ্ছে কোথায়? বরিশালে। বাবার জন্ম কোথায়? রংপুরে। বর্দি কোথায়? বর্দি? বর্দি চিটুগঙ্গে। আর আমার? তোমার জন্মের সময় আমি খুব অসুস্থ ছিলাম, তো তাই তোমার জন্ম হয়েছে ব্যাংককের বুড়াপা হসপিটালে। মা বলো। তাহলে আমরা ঢাকাতে একত্র হলাম কেমনে? কি রে, মুখ গোমরা করে বসে আছিস যে? আমার খুব কষ্ট। মা বকেছে বুঝি? না। তবে বড় ভাইয়া না একটা নতুন কবিতা লিখেছিলেন, সেই কাগজটা টেবিলের উপর ছিল। আমি না, হ্যাঁ বল। আমি না সেই কাগজ দিয়ে এরোপ্লেন বানিয়ে উড়িয়ে দিয়েছি। ও তাই বুঝি তোকে বকা দিয়েছে? আমাকে ভীষণ মেরেছে বড় ভাইয়া। ঠিক আছে, আমি তোকে একটা জোক শোনাই, মন ভালো হয়ে যাবে। শোন তাহলে। এক ভদ্রলোক দোকানে গিয়েছে নেকটাই কিনতে। দোকানিকে দাম জিজ্ঞেস করতে এই দোকানি বলল, এটা রাজশাহী সিল্কের টাই, খুব ভালো, দাম 300 টাকা। দাম শুনে লোকটি অবাক হয়ে বলল, একটা টাই এর দাম 300 টাকা? এই দামে ভালো একজোড়া জুতোই পাওয়া যায়। তখন দোকানি কি বলল জানিস? বলল, তা ভাই একজোড়া জুতা কিনেই না হয় আপনি গলায় ঝুলিয়ে দিন। কি রে, আমি তোকে এত সুন্দর একটা চুটকি শোনালাম, আর তুই একটুও হাসলি না? কিছু মনে করিস না ভাই, আমার বড় কষ্ট, আমি না হয় বাড়ি গিয়ে হেসে নেব। হ্যাঁ বলুন তো বুদ্ধি মশাই, গোপালের এখন কোনো পাত্তাই নেই। 3 দিন আগে পাঠালাম চুলে গায়ে, মাত্র 2 ঘন্টার পর। কত জরুরি কাজে। কি ব্যাপার গোপাল, তোমার ফিরতে দেরি হলো কেন? কি করছিলে এতদিন? মহারাজ, যাবার দিন খুব বৃষ্টি হলো পথে, এত পিচ্ছিল হলো যে পথ দিয়ে হাঁটাই যাচ্ছিল না। এই 2 পায়ে গেলে 3 পা পিছাতে হয়। 2 পায়ে গিয়ে 3 পা পিছালে তুমি গেলে কি করে? ধর্মমাতা, সব বুদ্ধি।
বুদ্ধির খেলা। যখন দেখলাম এই 2 পা এগোলে 3 পা পেছাতে হয়, তখন তো বুদ্ধিটা মাথায় এসে গেল। কিসের বুদ্ধি? সোজা আপনার প্রাসাদের দিকে মুখ করে হাঁটতে শুরু করলাম। এক পা করে পিছাতে পিছাতে চুরটি গায়ে পৌঁছে গেলাম। দুলা ভাই, বলো। আপনি ইচ্ছে করলে না ডজন ডজন উপন্যাস লিখতে পারেন। হ্যাঁ তা পারি, কিন্তু তোমার বোনের সার্ভিস দিতে দিতে আমার সারাদিন কাবার। দুলা ভাই, আপনি উপন্যাস লিখলে না, এই যে ঔপন্যাসিক ফারুক আহমেদকেও টেকা দিতে পারবেন। ফারুক আহমেদ? কি করে? ছাই করবে, রাখতো তোর বাক্যকালী। এই বল না কি করে? আপনার কল্পনা শক্তি না চমৎকার। কিরকম? যার কল্পনা শক্তি যত বেশি, উপন্যাসে রং চড়ানোর দক্ষতাও তত বেশি। আর উপন্যাস তো কল্পনা শক্তির মাধ্যমে লিখতে হয়। আমার বিশ্বাস আপনার কল্পনা শক্তি এবং উপন্যাস দুটোটাই ভালো হবে। আচ্ছা, এই তোমার ধারণাটা কি করে হলো শালিকাটা? ধারণা আপনার হাতে আপনার নিজের লেখা ব্যবসা প্রতিষ্ঠানের ইনকাম ট্যাক্সের বানোয়াট রিটার্নটা পড়েই আমার এই ধারণা হয়েছে। কি ব্যাপার, আপনাদের কি সময় গেল নাই? কি স্যার? আপনার ভূমিকম্প, তাড়াতাড়ি বাইরে আসুন। ভূমিকম্প? কই, কোন হানে? আমার ফ্ল্যাটে দেয়াল থেকে ছবি পড়ে গেছে, সবকিছু ভাঙচুর হচ্ছে, ছাদ কাঁপছে, দেয়াল কাঁপছে। আপনি কিছু টের পাচ্ছেন না? কই না তো। ও বুঝতে পেরেছি, আমি তো বডি ঠিক রাখার জন্য নিত্য ব্যায়াম করছিলাম এতক্ষণ। 1 2 3 4। আপনি যান কই? এই ম্যাজিক প্র্যাকটিস করতেছিলাম। প্র্যাকটিস করতেছে, এদিকে দেখা যাবে না দর্শকদের ম্যাজিক প্র্যাকটিস করতেছে। 1 2 3, এই 1 2 3, আর আপনার 4, আর এখানে হলো 5 6 7। এবারে মাঝখানের কার্ডটি কি? 6 6। 6 নম্বর কার্ডখানা আপনি নিয়ে নিন। নেন। কারেন্ট পাবে না তো? 5 6, না না কারেন্ট না, কারেন্ট তো আছেই। 6 নম্বর কার্ডখানা নিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, 6 নম্বর কার্ডখানা এবার আমাকে ফেরত দিন। আমি যেটা নেই সেটা ফেরত দেন। না না না, দিলেন দিলেন দিতে হবে। হ্যাঁ, 6 নম্বর কার্ড। 6টা কি ছিল এটা? 5 6। ডায়মন্ডের 6। জি জি। হ্যাঁ জি জি জি। ডায়মন্ডের 6 ফেরত। জি এর কি? জি। চুরির তালে নোরের মালা রিমে ঝিনি বাজিল, খোপায় দুলে বলো ফুলের কুড়ি। চুরির তালে নোরের মালা রিমে ঝিনি বাজিল, খোপায় দুলে বলো ফুলের কুড়ি। যাও তো না, যখন তখন নাচ। ধুর বাবা, বাড়ি থেকে এসে তোমার মেজাজ খারাপ। নাও টাকাগুলো রাখো, আজকের অপারেশনে 10,000 টাকা। 10,000 টাকা? বুঝলে কিনি? বলো। আর একটু হলেই টাকাগুলো হাতছাড়া হয়ে যেত। কেন কেন? একেবারে শেষ মুহূর্তে করলাম কি না, আর একটু দেরি হলে সর্বনাশ ঘটে যেত। রোগিণী মারা যেত বুঝি? আরে না না, আর একটু দেরি হলে অপারেশন ছাড়াই যে ভদ্র মহিলার নর্মাল ডেলিভারি হয়ে যেত। না,
বোগাস। হলো না, হলো কি? কেন হাসিব না? কেন হাসিব না? আশার মতো